নিট ইউজি মামলার শুনানি এবং সেই শুনানিতে সুপ্রিম কোর্টের মন্তব্য, নিট ইউজিতে প্রশ্ন ফাঁস হয়েছে এটা স্পষ্ট। পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়ে থাকলে নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে। দোষীদের চিহ্নিত করতে না পারলে নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁস হয়ে থাকলেও নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো সোশ্যাল নেটওয়ার্কে প্রশ্ন ফাঁস হয়ে থাকলে তা দাবানলের মতো ছড়িয়েছে। নিট ইউজি বাতিলের দাবিতে মামলার শুনানিতে মন্তব্য সুপ্রিম কোর্টের। নিট ইউজি মামলার শুনানি এবং যে শুনানিতে সুপ্রিম কোর্টের মন্তব্য যে নিট ইউজিতে প্রশ্ন ফাঁস হয়েছে এটা স্পষ্ট। পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়ে থাকলে নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে। দোষীদের চিহ্নিত করতে না পারলেও নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁস হয়ে থাকলে নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো সোশ্যাল নেটওয়ার্কে প্রশ্ন ফাঁস হয়ে থাকলে তা দাবানলের মতো ছড়িয়েছে। নিট ইউজি বাতিলের দাবিতে মামলার শুনানিতে মন্তব্য সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট অবজারভেশন দিয়েছে, আমরা জেনেছি। আমাদের সরকার আগে স্পষ্ট করেছে সুপ্রিম কোর্ট যা বলবে আমরা সেই পথ বা সেই পন্থাতে চলব। তদন্তও চলছে, বহু জায়গায় মানুষ অ্যারেস্ট হচ্ছে যারা অপরাধী। আপনারা জানেন এই ধরনের অপরাধের শাস্তিও আমরা বাড়িয়েছি। 10 বছরের সশ্রম কারাদণ্ড, 1 কোটি টাকা জরিমানা, আগে ছিল না এগুলো। এর মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। এটা একটা সমস্যা, সমস্যা বিভিন্ন রাজ্যে হয়েছে। এমনকি আমাদের বিরোধী দলের নেতৃত্বরা, সেই রাহুল গান্ধী থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা, এই রাজা থেকে শুরু করে তারা লোকসভাতে অ্যাকসেপ্ট করেছেন যে হ্যাঁ এই ধরনের সমস্যা গোটা ভারতবর্ষের সমস্যা। নিট, নেট এইসব কেন্দ্রীয় সরকারের পরীক্ষাগুলো যে লক্ষ লক্ষ ছাত্রীর ভবিষ্যৎ জড়িয়ে একটা বৃহৎ কুচক্রের খেলা হয়েছে, এটা তো সারা দেশের সবাই বুঝতে পারছে। সুপ্রিম কোর্টে সেটা আরো যত জিজ্ঞাসাবাদ, শুনানি এসব এগোচ্ছে, আরো এর কঙ্কালটা বেরিয়ে আসছে। ফলে সেই ক্ষেত্রে সম্ভাব্য যে যে জায়গায় ছিদ্রগুলো আছে, বিপদগুলো আছে, সুপ্রিম কোর্ট সেই অনুযায়ী তাদের বক্তব্য রাখছেন। তো যারা কোনো রাজ্যে কিছু হলে হই হই করে নানা রকম কথা বলেন, তারা কেন্দ্রে থাকাকালীন যে কাণ্ড ঘটিয়ে বসে আছেন, তো সেই কাণ্ডে সুপ্রিম কোর্ট এখন যা বলছেন সেগুলো তো ন্যায় বিচারের স্বার্থে। কারা করলো, কি হয়েছিল, তাদের শাস্তি আমরা তো বারবার বলছি। সংশ্লিষ্ট যাদের নাম এসছে, পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা, কনসার্ন ডিপার্টমেন্ট, এদের কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে। প্রভাবশালীরা বাইরে ঘুরছে কেন্দ্রীয় সরকারের, তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কেন্দ্রীয় সরকার যে যুক্তরাজ্যীয় কাঠামোর কোনো কিছুই তোয়াক্কা করছেন না, কোনো কিছুই যে মানছেন না, আজকে সুপ্রিম কোর্ট সেটাতেও জানালেন। এবং আমার ধারণা খুব দ্রুত সুপ্রিম কোর্টকে বা এই ধরনের যে উচ্চতর ন্যায় কক্ষগুলি আছে আমাদের রাজ্যেও এই ধরনের সিদ্ধান্ত হতে হবে যে রাজ্যের পরীক্ষা রাজ্যই নিক, কেন্দ্রীয় স্তরে নিয়ে এগুলোকে বিপর্যস্ত করে লক্ষ লক্ষ পড়ুয়ার জীবন নিয়ে ছিনেমিনি খেলে এটা বেশি দিন চলতে পারে না। লক্ষ লক্ষ টাকা, কোটি টাকায় প্রশ্ন বিক্রি হয়েছে। এটা অর্গানাইজড ক্রাইম এবং এটা আরেক রকমের সংরক্ষণ। যাদের কাছে কালো টাকা আছে তারা যাতে এই যে সমস্ত ব্যবসায়িক পরীক্ষা আছে, পেশাভিত্তিক বৃত্তি শিক্ষা আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেখানে তাদের ছেলেপুলেরা যাবে। আর গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত ঘরের ছেলেমেয়েরা, মেধাবী ছেলেমেয়েরা যারা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেবে, তারা বসে কাঁদবে। এটাই তো ব্যবস্থা করা হয়েছে। এটা ফর দ্য রিচ, ফর দ্য সুপার রিচ, ডার্টি রিচ, তাদের জন্য কেন্দ্রের পরীক্ষা বলো, রাজ্যের পরীক্ষা বলো, নিট বলো, নেট বলো, টেট বলো, সেই ব্যাপক থেকে শুরু হয়েছিল। এই ব্যাপক দুর্নীতি হচ্ছে, এটাকে আটকানোর ব্যবস্থা করতে হবে, হচ্ছে। এবং সেটা আটকানোর জন্য পরীক্ষা যারা নিচ্ছে সেই সংস্থা, এনটিএর মতো সংস্থাকে ঢেলে সাজাতে হবে ভেঙে দিয়ে। তারপরে যোগ্য উপযুক্ত লোক বসাতে হবে, নিরপেক্ষ লোক বসাতে হবে এবং পরীক্ষার পদ্ধতি দরকার হলে পাল্টাতে হবে। जब तक ये सारा डाटा ना आ जाए, क्योंकि कोर्ट अभी ये सारी चीज़ें जानना चाह रहा है कि क्या क्या इश्यूज़ हैं, क्या इन्वेस्टिगेशन हुई है, कब पेपर लीक हुआ है, उस पेपर लीक में वो पेपर लीक कितने बड़े पैमाने पर फैला है, तो इन सब चीज़ों को देखने के बाद ही कोर्ट फर्दर अपना कोई एक्शन लेगी। অন্যদিকে রাজ্যে উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গড়ে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ললিতের নেতৃত্বে সার্চ কমিটি গঠন করা হলো। উপাচার্য নিয়োগের জন্য মুখ্যমন্ত্রীকে 3 জনের নাম পাঠাবে এই সার্চ কমিটি।
তিনজনের মধ্যে একজনের নাম চূড়ান্ত করে আচার্যকে পাঠাবেন মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ করবেন রাজ্যপাল। উপাচার্য পদে নিয়োগের জন্য রাজ্যকে বিজ্ঞাপন দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। বিজ্ঞাপনে সুপ্রিম কোর্টের আদেশও উল্লেখ করার নির্দেশ। বিজ্ঞাপন থেকে নিয়োগ 3 মাসের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফের গণতন্ত্র জিতল, সুপ্রিম কোর্টের নির্দেশের পর পোস্ট ব্রাত্য বসুর। সার্চ কমিটি অবশ্যই তৈরি হতে পারে, কিন্তু সুপ্রিম কোর্টের রায় পুরোটা না পড়ে আমার মনে হয় এই বিষয়ে মন্তব্য করা ঠিক নয়। সার্চ কমিটি তৈরি হওয়ার পর সেই সার্চ কমিটি মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে নাম পাঠাবে। সেই নামের মধ্যে থেকে আপত্তি থাকলে মুখ্যমন্ত্রী নোট দেবেন। এই সমস্ত আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি, এখনো পুরো অর্ডারটা আমার পড়া হয়নি, পড়ে আমি বিষয়টি দেখবো। তবে সুপ্রিম কোর্টের রায় যেহেতু অবশ্যই আমাদের সকলকে মানতে হবে। সুপ্রিম কোর্টে সন্দেশখালী মামলায় রাজ্য সরকার আরেকবার গালে থাপ্পড় খেল। এই মামলার রায় যে এসেছে, এই রায় আরেকবার প্রমাণ করলো যে রাজ্য সরকার যেন তেন প্রকারে কোনোভাবে এই তদন্ত যেন সিবিআই এর হাতে না থাকে, সেই চেষ্টা রাজ্য সরকার করে যাচ্ছে। এবং সুপ্রিম কোর্ট গালে থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিল যে এই তদন্ত সিবিআই করবে, সিবিআই তদন্ত করবে এবং যারা অপরাধী তাদেরকে শেখ শাহজাহান থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, যারা মহিলাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে, যারা তৃণমূল কংগ্রেসের হয়ে এই ধরনের কাজ করেছে, তাদের প্রত্যেককে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা সিবিআই করে। সুপ্রিম কোর্ট যখন কোনো রায় দিয়েছেন তাদের ব্যাপার, কিন্তু সুপ্রিম কোর্ট সিবিআই এর নিরপেক্ষতাটা কিভাবে নিশ্চিত করছেন? সুপ্রিম কোর্ট সিবিআই এর হাতে রাখলেন আমরা দেখলাম, কিন্তু সিবিআই যেটা বিজেপির হাতে পরিচালিত, তাহলে সুপ্রিম কোর্ট বিজেপি চালিত সিবিআই এর তদন্ত যে নিরপেক্ষ হবে সেটা সুনিশ্চিত করবেন কিভাবে? যদি সিবিআই এর হাতে তদন্ত থাকে তাহলে সিবিআই কি গঙ্গাধর কয়ালকে জেরা করবে? সিবিআই কি গঙ্গাধর কয়ালকে কাস্টডিতে নেবে? সিবিআই কি গঙ্গাধর কয়ালকে রাজসাক্ষী করে অ্যাপ্রুভার করে 164 করিয়ে তার বয়ানের ভিত্তিতে যারা এই মা বোনেদের ইজ্জতকে রাজনৈতিক ময়দানে বিজেপি যারা বিক্রি করলো সস্তা রাজনীতির জন্য, তাদেরকে এক এক করে অ্যারেস্ট করবে? সুপ্রিম কোর্ট তো সিবিআই বলে খালাস। আসলে আমাদের রাজ্য, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আসলে আমাদের রাজ্য সরকারের তো আত্মমর্যাদা বোধ বলে কিছু নেই। বারে বারে কোর্টে যায় আর ধাক্কা খেয়ে নির্লজ্জের মতন ফিরে আসে। একটা ঘটনা যা গোটা রাজ্য এবং দেশের মানুষকে নাড়িয়ে দিল, সেই শেখ শাহজাহানকে রক্ষা করার জন্য যে হচ্ছে সন্দেশখালীর সবচেয়ে দুর্দণ্ড প্রতাপ, একটা বিরাট বড় সন্ত্রাসকারী এবং লুটতরাজ করে, সেই শেখ শাহজাহানকে রক্ষা করার জন্য সে কোর্টে যাচ্ছে, হ্যাঁ কোর্টে দ্বারস্থ হচ্ছে তাকে রক্ষা করার জন্য। অথচ সন্দেশখালীর আপামর জনসাধারণ চাইছে যে সন্দেশখালীর ঘটনায় প্রকৃত তদন্ত হোক, সিবিআই তদন্ত হোক। সেই সিবিআই তদন্তকে আটকানোর জন্য কেন যাচ্ছে মমতা ব্যানার্জি মানে এই সাধারণ মানুষের টাকা খরচা করে কোর্টে? এটা তো প্রচন্ড চরম অন্যায় করছে, আমাদের দেশের টাকা এইভাবেই তারা নষ্ট করছে। আসল ঘটনাটা হচ্ছে ওখানে তদন্ত হলে শুধু শেখ শাহজাহান নয়, শেখ শাহজাহানকে সামনে রেখে যে সমস্ত ঘটনাগুলো বেরিয়ে আসবে তা রাজ্য সরকারের মমতা ব্যানার্জির আরো বেশি মুখ পুড়বে। সেই জন্য মুখ রক্ষা করার জন্য তারা এই তদন্ত আটকাতে চাইছে। ধন্যবাদ নিরাপদ বাবু। রেশন দুর্নীতি সহ সন্দেশখালীর 43টি মামলা সিবিআইকে হস্তান্তরের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, আর সেখানেও আজকে ধাক্কা খেতে হলো রাজ্য সরকারকে। সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ, একজনকে বাঁচাতে এত আগ্রহ কিসের সরকারের? শেখ শাহজাহানকে নিয়ে সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্য সরকারকে। খারিজ হয়ে গেল রাজ্যের যুক্তি, যার ফলে রেশন দুর্নীতি সহ 43টি মামলার তদন্ত সিবিআই করবে, নির্দেশ সুপ্রিম কোর্টের।